আসসালামু আলাইকুম। উদ্ভাবক বিএসসি নার্সিং কোচিং এর আরো একটি বাংলা ক্লাসে সকলকে স্বাগত। সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম জিসান। আজকে আমরা আলোচনা করব কবিতা সম্পর্কে। আমাদের আজকের আলোচ্য কবিতা হলো 18 বছর বয়স, লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। প্রথমে আমরা কবি পরিচিতি সম্পর্কে জানবো। আমাদের সুকান্ত ভট্টাচার্য ছিলেন মার্ক্সবাদী চেতনার এক প্রগতিশীল কবি, যিনি মাত্র 20 বছর বয়সে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার প্রধান সাহিত্যকর্মগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিঠে করা, অভিযান ও গীতিগুচ্ছ, যা তার মৃত্যুর পর প্রকাশিত হয় এবং তার কবিতায় সাম্যবাদ ও প্রতিবাদের সুর ধ্বনিত হয়েছে। এবার আমরা জানবো সুকান্ত ভট্টাচার্যের জন্ম এবং পরিবার সম্পর্কে। সুকান্ত ভট্টাচার্য 15ই আগস্ট 1926 সালে জন্মগ্রহণ করেন। সুকান্ত ভট্টাচার্য 15ই আগস্ট 1926 সালে জন্মগ্রহণ করেন কলকাতার কালীঘাটে মাতামহরের বাড়িতে। অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেন মাতামহর। মাতামহর অর্থাৎ মামা বাড়ি বা নানা বাড়ি। এবং তার পৈতৃক নিবাস ছিল ফরিদপুরের উনশিয়া গ্রামে। তার পিতা ছিলেন নিবারণ ভট্টাচার্য, যিনি একজন পেশায় বই বিক্রেতা অর্থাৎ গ্রন্থগারিক ছিলেন। মাতা ছিলেন সুনীতি দেবী। তার মাতা ছিলেন সুনীতি দেবী। এবার আমরা চলে যাব তার সাহিত্যকর্ম সম্পর্কে এবং তার তার আগে জেনে নিব তিনি মৃত্যুবরণ করেন 13ই মে 1947 সালে মাত্র 20 বছর বয়সে। আমরা ইতিপূর্বে জেনেছি তিনি মাত্র 20 বছর বয়সে যক্ষ্মা ও ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার সাহিত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য হলো কাব্যগ্রন্থের মধ্যে ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিঠে করা, নাটক, অভিযান, অন্যান্য হলো গীতিগুচ্ছ। এবার আমরা তার সম্পাদিত সম্পাদনা সম্পর্কে জানবো। তিনি 1944 সালে আকাল নামের একটি সংকলন সম্পাদনা করেন। তিনি 1944 সালে আকাল নামের একটি সংকলন সম্পাদনা করেন। তার যে উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো আমরা ইতপূর্বে জেনেছি, এই সাহিত্যকর্ম আমরা জানলাম যে হরতাল, পূর্বাভাস, ঘুম নেই, মিঠে করা, ছাড়পত্র, অভিযান, আমরা এগুলো জেনেছি। কিন্তু আমাদের যখন প্রশ্ন আসে, টিক আসে বা জ্ঞানমূলক প্রশ্ন আসে, তখন আমরা মনে করতে পারি না। এটা যদি আমরা সহজ উপায়ে মনে রাখতে পারি তাহলে আমাদের এটা খারাপ হয় না। দেখো, আমরা যদি এই সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যকর্মগুলো এক লাইনে বলি: হরতালের পূর্বাভাস পেয়ে চোখে ঘুম নেই, তাই মিঠে কড়া করে চা খেয়ে ছাড়পত্রের অভিযানে নামলে তার অকাল মৃত্যু হয়। তাহলে আমরা এই একটা লাইন যদি মনে রাখতে পারি তাহলে সুকান্ত ভট্টাচার্যের উল্লেখযোগ্য যে সাহিত্যকর্মগুলো আছে সেগুলো এক লাইনের মধ্যে চলে আসে। হরতালের পূর্বাভাস পেয়ে চোখে ঘুম নেই, তাই মিঠে কড়া করে চা খেয়ে ছাড়পত্রের অভিযানে নামলে তার অকাল মৃত্যু হয়। তাহলে এর মধ্যে কতগুলো পেলাম আমরা? এই একটা আর্টিকেল বা এই একটা লাইনের মধ্যে আমরা তার সাহিত্যকর্মগুলো খুঁজে পাচ্ছি, যেমন হরতাল, পূর্বাভাস, ঘুম নেই, মিঠে কড়া, ছাড়পত্র, অভিযান। এবার আমরা কবিতায় চলে যাব। আমাদের 18 বছর বয়স কবিতা। এই কবিতাটির উৎস কোথায় বা এই কবিতাটি কোথা থেকে সংকলন করা হয়েছে? 18 বছর বয়স কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 18 বছর বয়স কবিতাটি সুকান্তের ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটির ভাষা কোন ধরনের? এই কবিতাটির ভাষা হলো চলিত রূপের। এই কবিতাটির ভাষা হলো চলিত রূপের। এবার আমরা যদি কবিতার বিষয়বস্তু সম্পর্কে জানতে যাই তাহলে 18 বছর বয়সে তারুণ্যের স্বভাব ধর্ম, শক্তি ও সম্ভাবনা সম্পর্কে এখানে বলা হয়েছে। আমরা এই কবিতায় কি পাচ্ছি? 18 বছর বয়সী তারুণ্যের স্বভাব ধর্ম, শক্তি ও সম্ভাবনা। এবার আমরা এই কবিতার মূল বাণী বা উপজীব্য বিষয় সম্পর্কে যদি বলতে যাই, এই কবিতার মূল বাণী বা উপজীব্য বিষয় হলো বয়সন্ধিকালের বৈশিষ্ট্য। উপজীব্য বিষয় হলো বয়সন্ধিকালের বৈশিষ্ট্য। কবিতার মূল সুর অদম্য তারুণ্য শক্তি। কবিতাটির মর্মকথা নির্ভয় ও সাহসের জয়ধ্বনি। কবিতাটির মর্মকথা হলো নির্ভয় ও সাহসের জয়ধ্বনি। এবার আমরা জানবো কবিতার মোট লাইনের সংখ্যা কতটি, কবিতায় কতটি স্তবক আছে। আমাদের 18 বছর বয়স কবিতায় লাইন আছে মোট 32টি এবং স্তবক আছে 8টি। এবার অনেকের মনে প্রশ্ন থাকে, স্তবক স্তবক মানে কি? স্তবক মানে হলো এক একটি প্যারা। আমরা কবিতায় দেখি যে প্যারা দিয়ে দিয়ে লেখা হয়, একটা প্যারার মধ্যে 4টা 5টা লাইন থাকে। স্তবক মানে এই প্যারা। এক একটি প্যারায় বা এক একটি স্তবকে আমাদের 18 বছর বয়সে এক একটি স্তবকে মোট লাইন আছে কতটি? 8টি। মোট লাইন আছে 4টি এবং স্তবক আছে 8টি।
এবার আমরা জানবো 18 বছর বয়সে একাধিকবার কোন শব্দ এবং কোন লাইন ব্যবহার করা হয়েছে। একাধিকবার আমাদের 18 বছর বয়স কবিতায় এ বয়স ব্যবহার করা হয়েছে মোট 12 বার এবং 18 ব্যবহার করা হয়েছে মোট 9 বার, বয়স ব্যবহার করা হয়েছে 19 বার, বছর ব্যবহার করা হয়েছে 7 বার। এটা যদি তোমরা বই পড়ে খুঁজতে যেতে তাহলে তোমাদের গুনে গুনে আলাদা করা লাগতো। আমি এখানে তোমাদের সহজ করার জন্য আলাদা করে দিয়েছি। তারপর দেখো আমাদের 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? এই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মাত্রাবৃত্ত ছন্দে রচিত কবিতাটিতে প্রতিচরণে মাত্রার সংখ্যা 14টি। এই কবিতায় প্রতিচরণে মাত্রার সংখ্যা হলো 14টি। প্রতিচরণে মাত্রা বিন্যাস হলো 6+6+2। প্রতিচরণে মাত্রা বিন্যাসের সংখ্যা হলো 6+6+2। আমরা এবার চলে আসি আমাদের 18 বছর বয়স কবিতায়। 18 বছর বয়স এই লাইনটা আছে বা এই বাক্যটা আছে মোট 4 বার। 18 বছর বয়সে এ প্রত্যয়, দেখো এই দুটার মধ্যে পার্থক্য কি? প্রথমে আছে 18 বছর বয়স, শুধু এটাই আছে 4 বার, এবং 18 বছর বয়সে এ প্রত্যয় যোগে এই বাক্যটি আছে 3 বার। এবার আমরা পুরো কবিতায় দুইটি দিক লক্ষ্য করতে পারি। একটি হলো ইতিবাচক দিক এবং একটি হলো নেতিবাচক দিক। ইতিবাচক দিকের মধ্যে কি কি পাচ্ছি আমরা আমাদের এই কবিতায়? ইতিবাচক দিকের মধ্যে পাচ্ছি দুঃসাহস, তীব্র প্রখর, দুর্বল, সংশয়হীন, আত্মপ্রত্যয়ী, অদম্য প্রাণশক্তি। এবং নেতিবাচক দিকের মধ্যে কি কি পাচ্ছি? নেতিবাচক দিক পাচ্ছি দীর্ঘশ্বাস, আঘাত, বেদনা, সর্বনাশের অভিঘাত, ভয়ঙ্কর। তাহলে আমরা 18 বছর বয়সের খুঁটিনাটি বিষয় সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা কবিতায় চলে যাব। আমরা পুরো কবিতায় দুইটা দিক পাই, আমরা বলেছি ইতিবাচক একটি দিক এবং নেতিবাচক একটি দিক। এবার আমরা যদি কবিতায় চলে যাই তাহলে দেখো প্রথম লাইনে আছে 18 বছর বয়স কি দুঃসহ। 18 বছর বয়স কি দুঃসহ। এখানে দুঃসহ শব্দের অর্থ কি? দুঃসহ শব্দের অর্থ হলো অসহ্য বা সহ্য করা কষ্টকর এমন কিছু। তাহলে 18 বছর বয়স কি দুঃসহ, এই লাইনের অর্থ কি দাঁড়ায়? নির্ভরশীলতা পরিহার করে জীবনে দুঃসহ অবস্থায় পড়া। 18 বছর বয়সে নির্ভরশীলতা পরিহার করে জীবনে দুঃসহ অবস্থায় পড়া, যে 18 বছর বয়সে যে তরুণরা তাদের অবস্থার কথা বলা হয়েছে। তারপরের লাইনে দেখো স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি। স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি। এখানে স্পর্ধা মানে কি? স্পর্ধা মানে হলো দুঃসাহস বা অহংকার। স্পর্ধা মানে হলো দুঃসাহস বা অহংকার। তাহলে লাইনটার মানে কি দাঁড়ায়? স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি, অর্থাৎ 18 বছর বয়সী মানুষের স্বাবলম্বী হওয়ার যে প্রচেষ্টা সেটাকে বোঝানো হয়েছে। তারপর দেখো 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। এখানে অহরহ শব্দের অর্থ কি? অহরহ যদি বলতে যাই, অহরহ শব্দের অর্থ হলো সর্বদা। 18 বছর বয়সে সর্বদা দুঃসাহসী স্বপ্ন তরুণদের মধ্যে দেখা দেয়। তারপর দেখো 18 বছর বয়সেই নেই ভয়। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। এই লাইনের অর্থ কি দাঁড়ায়? সকল প্রতিকূলতাকে তুচ্ছ মনে করে এগিয়ে যাওয়ার যে বিষয়টা, এটা বলতে কবি বুঝিয়েছেন যে 18 বছর বয়সের যে তরুণরা সকল প্রতিকূলতাকে তুচ্ছ মনে করে সামনের দিকে এগিয়ে যায়, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। অর্থাৎ 18 বছর বয়সে কেউ মাথা নোয়াতে রাজি নয়, সবাই অবিচল মনোভাবের অধিকারী। 18 বছর বয়সে জানে না কাদা, অর্থাৎ 18 বছর বয়সের তরুণরা পরাজিত হয়ে কৈশোরের কান্নার মানসিকতা রাখে না বা থাকে না তাদের মধ্যে। এ বয়সে জানে রক্তদানের পুণ্য, অর্থাৎ মানব জাতির কল্যাণে রক্তদান। এখানে কথা হলো যে মানব জাতির কল্যাণে রক্তদান, এটা আবার কি? মানব জাতির কল্যাণে রক্তদান এটার মানে যদি সহজে বুঝতে চাও তাহলে আমি বলবো মানব জাতির কল্যাণে 1952 সালে, 1969 সালে, 1971 সালে, তারপর 2024 সালে যে ছাত্র জনতা যে রক্ত দিয়েছে, আপামর জনতা যে রক্ত দিয়েছে, এটি সেই মানব জাতির কল্যাণের কথা বলা হয়েছে। তাহলে এই বয়স জানে রক্তদানের পুণ্য, অর্থাৎ মানব জাতির কল্যাণে রক্তদান। আর এই মানব জাতির কল্যাণ হলো বিভিন্ন আন্দোলন, বিভিন্ন অভ্যুত্থানে এই তরুণ প্রজন্ম যে এক ধাপ এগিয়ে থাকে, এরাই যে সবার আগে থাকে, সেই কথাটা এখানে বলা হয়েছে। তারপর দেখো বাষ্পের বেগে স্টিমারের মতো চলে।
বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। এখানে 18 বছর বয়সে যে তরুণদের গতিশীল যে জীবন, সেই গতিশীল জীবনের কথা বলা হয়েছে। প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য, অর্থাৎ মানব মুক্তির জন্য প্রাণ দিতে বা নিতে দ্বিধা করে না। 18 বছর বয়সী যে তরুণরা, তারা যে আমি প্রাণ দিব বা নিব, আমি আন্দোলনে যাচ্ছি প্রাণ দিতে এবং আমার শত্রুর প্রাণ নিতে। এই 18 বছর বয়সী মানুষের বা এই তরুণদের মধ্যে এই ভয়টা থাকে না যে আমি মরে যাব, যে কাল কি হবে। এদের যে অদম্য সাহস, এই সাহসিকতার পরিচয় এখানে তুলে ধরা হয়েছে। তারপর দেখো, শপে আত্মাকে শপথের কোলাহলে, শপে আত্মাকে শপথের কোলাহলে, অর্থাৎ নতুন পৃথিবী গড়ার জন্য তারা শপথ নেয়। তারা নতুন পৃথিবী গড়ার জন্য শপথ নিচ্ছে। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা 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 প্রাণে অসহ্য যন্ত্রণা। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, অর্থাৎ চারিদিকে যে অন্যায় দেখে তরুণরা যে ক্ষুব্ধ হয়ে ওঠে, সেই দিকটার কথা বোঝাচ্ছে। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, তীব্র অনুভূতিও প্রতিক্রিয়াশীল মন। এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। 18 বছর বয়সে আমরা দেখতে পাই যে আহ তাদের কানে ভালো কথা, খারাপ কথা, ভালো পরামর্শ, খারাপ পরামর্শ, অনেক পরামর্শই আসে, কিন্তু এটা নির্ভর করে 18 বছর বয়সী যে তরুণ প্রজন্ম আছে সে কোনটাকে গ্রহণ করবে। সে ভালো দিকটা গ্রহণ করবে নাকি মন্দ পরামর্শ গ্রহণ করবে। এই জন্য কবিতার ভাষায় বলতিছে, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা, অর্থাৎ ভালো মন্দ পরামর্শ। 18 বছর বয়সে যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার। এখানে কবি বোঝাচ্ছেন 18 বছর বয়সে থেমে থাকার নয়, আমাদের যে 18 বছর বয়স যেটা থাকে, এই বয়স থেমে থাকার নয়, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, অর্থাৎ বৈপ্লবিক যে কর্ম, এই বৈপ্লবিক কর্ম আমাদের মাঝে জেগে ওঠে। আমি একটু আগে বলেছি, এর আগের লাইনে কবি যেভাবে বলেছে যে প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য, বা রক্তদানের যে পুণ্য, রক্তদানের পুণ্য অর্থাৎ মানব কল্যাণে কাজ করা। এখানে পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, এই মানব কল্যাণের যে কাজগুলো, বৈপ্লবিক কাজ, সেই কাজের কথা এখানে বোঝাচ্ছে। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, অর্থাৎ সংকটে এরা ভুল পদক্ষেপ নেয়। একটু আগে আমরা বললাম যে এ বয়সে কানে আসে কত মন্ত্রণা, মানে ভালো এবং মন্দ পরামর্শ দুইটাই আসে। তারপর আবার বলতেছে দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, মানে সংকটে এরা ভুল পদক্ষেপ নেয়। আমরা কবিতা শুরু করার আগেই আমরা বলেছি, এই কবিতায় সুকান্ত ভট্টাচার্য দুইটি দিকের কথা ইঙ্গিত করেছেন বা বলেছেন, একটি হলো ইতিবাচক দিক এবং একটি নেতিবাচক। আমরা ইতিবাচক দিকই বেশি পাই, তবে নেতিবাচক দিকের মধ্যে আমরা কি পাচ্ছি, এই বয়সে দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, মানে এই বয়সে আহ অনেক অন্যের প্ররোচনায় পড়ে, সংকটে পড়ে এরা ভুল পদক্ষেপ নিতে বাধ্য হয় বা ভুল পদক্ষেপ নিয়ে থাকে। তারপর দেখো, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। এই যে ভুল সিদ্ধান্তগুলো এরা নিচ্ছে, এই ভুল সিদ্ধান্তর কারণেই তরুণ প্রজন্ম সুপথ থেকে বিপথে চলে যায়। এই 18 বছর বয়সে একটা যদি ভুল পদক্ষেপ এরা নিয়ে থাকে বা আমরা নিয়ে থাকি, তাহলে এই ভুল পদক্ষেপের কারণেই এই সুপথ থেকে আমরা বিপথে চলে যাচ্ছি। এই 18 বছর বয়সী যে তরুণ প্রজন্ম সুপথ থেকে বিপথে চলে যাচ্ছে। এই 18 বছর বয়সী তরুণ প্রজন্মকে যদি আহ বেপথে নিয়ে যায়, এটা যদি উদাহরণ হিসেবে আমি বলি, যে আহ স্কুলে যাচ্ছে বা কলেজে যাচ্ছে, বন্ধু বান্ধব থাকে, নেশাগ্রস্ত বন্ধু থাকে, ভালো বন্ধু থাকে। নেশাগ্রস্ত বন্ধু যদি বলে আজকে এটা তুই নেশা, তুই একটু করে দেখ ভালো লাগবে, ওই একটা ভুল যদি করে, সে এই সুপথ থেকে বিপথে চলে যাবে, ওর জীবনটা যে কোথায় চলে যাবে সে নিজেও জানে না। তারপর আবার কবিতায় আসি, দেখো, 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে। এখানে কবি বোঝাচ্ছে অজস্র ব্যর্থতার কারণে হতাশা প্রকাশ। 18 বছর বয়সে যে আঘাত আসে অবিশ্রান্ত, সব একে একে জড়ো হয়, যে কত ব্যথা পাচ্ছি, কত দুঃখ পাচ্ছি, এই দুঃখ দুর্দশা আমরা যেটাকে ডিপ্রেশন বলি, এই ডিপ্রেশন যখন আমাদের মাঝে জেঁকে বসে,
সে জেকে বসার কথা বলা হচ্ছে, যখন জেকে বসে তখন এই জেকে বসাকে কবি তুলনা করেছেন কালো লক্ষ্য দীর্ঘশ্বাসের সাথে। আমাদের যে ডিপ্রেশন, আমরা বলি যে আমি ডিপ্রেশনে আছি, আমার বন্ধু ডিপ্রেশনে আছে। এই ডিপ্রেশনটা আসলে কি? ডিপ্রেশন হলো চিন্তা করা বা ভাবনায় থাকা, ভাবনায় ডুবে থাকা। আর এই ভাবনায় ডুবে থাকাকে আমাদের কবি প্রকাশ করেছেন কালো লক্ষ্য দীর্ঘশ্বাসের সঙ্গে। কালো লক্ষ্য দীর্ঘশ্বাসের সঙ্গে। এ বয়স কাঁপে বেদনায় থর থর। এ বয়স কাঁপে বেদনায় থর থর। সম্ভাব্য বিপদ মোকাবিলার জন্য এ বয়স ভয়ে কাঁপে। এ বয়স সম্ভাব্য বিপদ মোকাবিলার জন্য ভয়ে কাঁপে। তবু 18 শুনেছে জয়ধ্বনি। তবু 18 শুনেছে জয়ধ্বনি। এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। এখানে বলতেছে যতই প্রতিকূল পরিবেশ আসুক, তারা যে সম্ভাব্য বিপদ মোকাবেলার জন্য ভয় পাচ্ছে, তারপরও আমরা 18 শুনেছি জয়ধ্বনি। কেন জয়ধ্বনি শুনেছি? কারণ এই বয়সে বাঁচে, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। প্রতিকূলতা অতিক্রম করে জীবন মূল্যায়ন করতে শেখে এই বয়সে। বিপদের মুখে এ বয়স অগ্রণী। বিপদের মুখে এ বয়স অগ্রণী, অর্থাৎ অন্যায়ের প্রতিরোধে এ বয়সীরাই এগিয়ে আসে। এ বয়স তবু নতুন কিছু তো করে, এ বয়সে যেন ভীরু কাপুরুষ নয়। এ বয়স তবু নতুন কিছু, এ বয়স তবু নতুন কিছু তো করে, এ বয়সে যেন ভীরু কাপুরুষ নয়। ভীরু কাপুরুষ না হওয়ার যে উপদেশ সেটা দিয়েছে এই 18 বছর বয়সী যে প্রজন্ম বা তরুণরা, তারা আজ যাই হোক ভীরু ও কাপুরুষ নয়, বা ভীরু বা কাপুরুষ না হওয়ার জন্য সুকান্ত ভট্টাচার্য উপদেশ দিয়েছেন। পথ চলতে এ বয়স যায় না থেমে। 18 বছর বয়সী তরুণরা লক্ষ্য অর্জনে থেমে থাকে না। এ বয়সে তাই নেই কোনো সংশয়। প্রগতির জন্য যে কোনো ধরনের বিষয়ে এ বয়সে কোনো সংশয় নেই, কোনো দ্বিধা নেই। এ দেশের বুকে 18 আসুক নেমে। কবি এত কিছুর পরেও আমরা যে ইতিবাচক দিক দেখলাম, নেতিবাচক দিক দেখলাম, সকল কিছু মানে পেরিয়ে কবি চান আমাদের দেশে 18 নেমে আসুক। আমাদের দেশে 18 নেমে আসুক। প্রথাবদ্ধ জীবনের ও স্থবিরতাকে পেছনে ফেলে এ বয়সের তরুণেরা দুর্বার গতির প্রতীক। তাই কবি প্রার্থনা করেন এসব বৈশিষ্ট্য যেন জাতীয় জীবনে অনুপ্রেরণার শক্তি হয়ে দাঁড়ায়। মানুষের বয়স যতই হোক না কেন, সবার জীবনে যেন 18 বছর বয়সের মধ্যে প্রেরণা আসে। এখানে কবি ইতিবাচক দিকটা এখানে প্রতিফলন ঘটিয়েছেন। কবি এখানে বলতে চাচ্ছেন যে আমরা 18 বছর বয়সের ইতিবাচক নেতিবাচক দুইটা দিকই দেখলাম, কিন্তু যুগে যুগে দেশের জন্য, যুগে যুগে দেশের জন্য আমাদের দেশে যেন 18 নেমে আসুক। 18 নেমে আসুক কিভাবে? 18 নেমে আসা বলতে কি ওই 18 বছর বয়সী তরুণদের কি আসার কথা বলেছে? না, এখানে কবি বলেছেন যখন দেশের প্রয়োজন হবে তখন যখন এই 18 বছর বয়স যারা পার করে ফেলেছে, যারা 18 বছর বয়স পার করে 30 বা যৌবন বা বৃদ্ধে পরিণত হয়েছে, তাদেরকে উদ্দেশ্য করে কবি বলতেছেন তারাও যেন ওই 18 বছর বয়সকে বুকে ধারণ করে দেশের জন্য ঝাঁপিয়ে পড়েন। এই ছিল আমাদের কবিতা। কবিতার খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানলাম। আশা করি আমার কথা যদি তোমরা বুঝতে পারো, এই কবিতার ব্যাখ্যা সম্পর্কে তোমাদের বুঝতে সমস্যা হবে না। এবার আমরা এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানবো। এই কবিতার গুরুত্বপূর্ণ কিছু তথ্য কণিকা। কবিতাটি আমাদের কবিতাটি থেকে আমাদের বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা বলো বা একাডেমিক পরীক্ষা বলো, এখান থেকে টিক আসে, সৃজনশীল আসে, জ্ঞানমূলক প্রশ্ন আসে। সেখানে প্রশ্ন সম্পর্কে যেভাবে প্রশ্ন আসে সেই সম্পর্কে আমরা খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানবো। প্রথমে দেখো আমাদের যে 18 বছর বয়স কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? ছাড়পত্র। তোমার এটা জ্ঞানমূলকে আসতে পারে অথবা টিকেও আসতে পারে। তারপর কবিতাটি প্রকাশিত হয় কত সালে? 1948 সালে। 1948 সালে। এ কবিতায় তুলে ধরা হয়েছে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যকে। এই কবিতায় কি তুলে ধরা হয়েছে? বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য। কবিতার মূল সুর কি? এই কবিতার মূল সুর অদম্য তারুণ্য শক্তি। অদম্য তারুণ্য শক্তি। এই প্রশ্নগুলো তোমাদের টিকে বেশি আসে। কবিতার মূল সুর কি? অদম্য তারুণ্য শক্তি। কবিতাটির মর্ম কথা কি? নির্ভয় ও সাহসের জয়ধ্বনি। আমাদের 18 বছর বয়স কবিতার মর্ম কথা কি? নির্ভয় ও সাহসের জয়ধ্বনি। 18 বছর বয়স মানব জীবনের এক উত্তোলনকালীন পর্যায়।
কৈশোর থেকে যৌবনে পদার্পণের সময়। তাহলে 18 বছর বয়সটাকে কি বোঝাচ্ছে এখানে কবি? এখানে কবি 18 বছর বয়স বলতে বোঝাচ্ছে কৈশোর থেকে যৌবনে যে পদার্পণের যে সময়টা, ওই সময়কে বোঝাচ্ছে। কৈশোর থেকে যৌবনে পদার্পণের সময়, নির্ভরশীলতা কাটিয়ে নিজের পায়ে দাঁড়ানোর সময়। তারপর দেখো 18 বছর বয়স কেমন, আমরা যদি বলি 18 বছর বয়স কেমন, তাহলে উত্তর কি দাঁড়ায়? প্রখর অনুভূতিশীল। এটা যদি টিকে আসে তাহলে কি লিখবা? প্রখর অনুভূতিশীল, নষ্ট হওয়া ও নিজেদের গড়ে নেওয়া উভয় সম্ভাবনায় ভরপুর। 18 বছর বয়স কেমন? প্রখর অনুভূতিশীল। এই বয়সে নষ্ট হব কি আমি নিজে নিজে তৈরি হব, এই সম্ভাবনায় ভরপুর। তার মানে আমরা ভবিষ্যতে আমরা ভালো হব কি খারাপ হব, এটা নির্ভর হয় এই 18 বছর বয়সে। 18 বছর বয়স কবিতায় কবি মূলত বোঝাতে চেয়েছেন তরুণরা অফুরন্ত প্রাণ শক্তিতে ভরপুর, আত্মত্যাগের মন্ত্রে উজ্জীবিত, দেশের কল্যাণে অগ্রণী। 18 বছর বয়সে তারুণ্য নতুন জীবনের স্বপ্ন দেখে, জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। তারুণ্যের বৈশিষ্ট্য প্রগতির পথে চলা, অগ্রগতির পথে চলা, কল্যাণের পথে চলা। তারুণ্যের ধর্ম কি? তারুণ্যের ধর্ম প্রগতির পথে চলা, কর্তব্যপরায়ণ হয়ে ওঠা। 18 বছর বয়স কবিতায় বর্ণিত কৈশোর থেকে যৌবনে পদার্পণের এই বিষয়টি উত্তেজনায় সামনে এগিয়ে যাওয়ার আত্মশক্তিতে বিশ্বাস রেখে চলার আবেগ ও উচ্ছ্বাসে জীবনের ঝুঁকি নেওয়ার কথা বলা হয়েছে। তারপর দেখো যৌবনে পদার্পণ। যৌবনে পদার্পণ এই বিষয়টির তাৎপর্য প্রকাশ করে কি? এই বিষয়টির যদি আমি বলি যে যৌবনে পদার্পণ এই বিষয়ের তাৎপর্য কি? এই বিষয়ের তাৎপর্য হলো নির্ভরশীলতা পরিহার করা শেখায় এই বয়স, দুঃসহ সময়, আত্মপ্রতিষ্ঠার সংকল্পে এই যৌবনে পদার্পণ হলে সবাই আত্মনির্ভরশীল হয়ে ওঠে, দুঃসহ হয়ে ওঠে এবং পরনির্ভরশীলতা বর্জন করে চলে। 18 বছর বয়সে তরুণ মনকে ঘিরে ধরে দুঃসাহসী স্বপ্ন, রোমাঞ্চকর কল্পনা, সাহসী উদ্যোগ, এই কিছু। এবার আমরা কি জানলাম? 18 বছর বয়স তরুণ মনকে ঘিরে ধরে দুঃসাহসী স্বপ্ন, রোমাঞ্চকর কল্পনা এবং সাহসী উদ্যোগ। এই ছিল আমাদের 18 বছর বয়সের খুঁটিনাটি বিষয়। এবার আমরা এই কবিতা সম্পর্কে তো জানলাম, খুঁটিনাটি বিষয় জানলাম, কবিতার ব্যাখ্যা জানলাম। এবার আমরা এই কবিতা থেকে কতগুলো ব্যাকরণ ভিত্তিক প্রশ্ন উত্তর যদি আমরা করতে যাই, এই কবিতায় আমরা কি কি পাচ্ছি? ব্যাকরণ ভিত্তিক যদি প্রশ্ন করি তাহলে আমরা আমাদের ইন্টারমিডিয়েটে আমরা প্রকৃতি ও প্রত্যয় পড়েছি। আমাদের অ্যাডমিশন টেস্টেও প্রকৃতি এবং প্রত্যয় সম্পর্কে প্রশ্ন আসে। প্রকৃতি প্রত্যয় খুঁজে বের করো। আমাদের দেখো কবিতায় পেয়েছি স্পর্ধা। এই স্পর্ধার আমরা যদি প্রকৃতি প্রত্যয় নিরূপণ করি তাহলে কি হবে? স্পর্শ যোগ অ যোগ আ এবং শূন্য, শূন্য থেকে যদি প্রকৃতি প্রত্যয় বের করি তাহলে কি হয়? সন যোগ অন্ত জ। একইভাবে যন্ত্রণা, যন্ত্রণা থেকে কি হয়? যন্ত্র যোগ অন যোগ আ। তারপর একইভাবে দেখো মন্ত্রণাও একই, মন্ত্র যোগ অন যোগ অ। অসহ্যতে কি হয়? অসহ্যতে অ যোগ সহ্য, অ যোগ সহ্য। এখানে দেখো নং লিখেছি, অটাকে নং কেন লিখলাম? তোমরা যদি সমাস করে থাকো তাহলে জানবা সমাসে দুইটা অংশ ছিল আমাদের, নং তৎপুরুষ এবং নং বহুব্রীহি। এবার নং তৎপুরুষ কাকে বলে, নং বহুব্রীহি কাকে বলে? আমরা বলেছিলাম যে নং অর্থাৎ নেতিবাচক, নং অর্থাৎ নেতিবাচক। অসহ্য, এখানে অটা নেতিবাচক দিককে ইঙ্গিত করে বা একটা নেগেটিভ ভাইব আনে, এজন্য ব্র্যাকেটে এখানে নং লিখে দিয়েছি। আর সহ্য, সহ্য কিভাবে হয়? সহ যোগ অন্তর্জা যোগে হচ্ছে সহ্য। এবার আমাদের 18 বছর বয়স কবিতায় আমরা যে শব্দগুলো পাই, কবি কি কি শব্দ ব্যবহার করেছেন বা এই শব্দের উৎস কোথায়? কবি তৎসম শব্দ, আরবি শব্দ এবং দেশি শব্দ ব্যবহার করেছেন। এখানে তৎসম শব্দ কোনগুলো, আরবি শব্দ কোনগুলো এবং দেশি শব্দ কোনগুলো, এগুলো যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখব 18 ভয়ঙ্কর এবং প্রখর, 18 ভয়ঙ্কর এবং প্রখর, এই তিনটি শব্দ হলো তৎসম শব্দ। 18 ভয়ঙ্কর এবং প্রখর, এই তিনটি শব্দ হলো তৎসম শব্দ। তারপর দেখো তুফান, তুফান এবং হাল, তুফান এবং হাল আরবি শব্দ। তারপর দেখো কালো এবং ঝুলি, কালো এবং ঝুলি এই দুটি হলো দেশি শব্দ।
কালো এবং ঝুলি এই দুটি হলো দেশি শব্দ। এবার দেখো আমি ব্র্যাকেটে লিখছি সং দিয়ে কাল লিখছি। এই সং দিয়ে কাল কেন লিখলাম? এই সং দিয়ে কাল হলো সংস্কৃত এটা ছিল, এটা পরিবর্তিত হয়ে এসেছে, এবং ঝুলি মুন্ডারি। এবার মুন্ডারি কেন লিখলাম? তাহলে আমি বলবো, এর আগের ক্লাসে আমি বলেছি দেশি শব্দ কাকে বলে। দেশি শব্দ হলো ওই সকল শব্দ যেগুলো অনার্যদের মুখের ভাষা ছিল, বা আহ, একদম কোনো সংস্কৃত আমি যেটা বলতে যাচ্ছি যে আমাদের পূর্বপুরুষ আজ থেকে ৩০০০ ৩৫০০ বছর পূর্বে আমাদের এখানে যারা বাস করতো, আদিম মানুষ বা বন মানুষ আমরা যাকে বলি, আহ আর্যরা যাদের নাম দিয়েছে অনার্য, সেই অনার্যদের মুখের ভাষাকে আমরা দেশি ভাষা বলি। অনার্যদের মুখের ভাষাকে দেশি ভাষা বলি। সহজ করে যদি আমি বলি তাহলে আমরা বলতে পারি আমাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে আদিবাসী, বিভিন্ন আদিবাসী, সেই আদিবাসীদের যে মুখের ভাষা সেটাই হলো দেশি ভাষা। তারপরে আমরা আসবো সমাসে। আমরা এখানে কতগুলো সমাস দেখতে পাচ্ছি। ক্ষত বিক্ষত, আমাদের 18 বছর বয়স কবিতায় ক্ষত বিক্ষত, দীর্ঘশ্বাস, জয়ধ্বনি এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। এগুলো সমাস নিষ্পন্ন শব্দ। ক্ষত বিক্ষত এটা কোন সমাস? এটা দ্বন্দ্ব সমাস। এটার ব্যাসবাক্য কি হবে? ক্ষত বিক্ষত। ক্ষত বিক্ষত কি হবে? ব্যাসবাক্য ক্ষত বিক্ষত। তারপর দেখো দীর্ঘশ্বাস। দীর্ঘশ্বাসের ব্যাসবাক্য কি হবে? দীর্ঘকাল ব্যাপিয়া শ্বাস। দীর্ঘকাল ব্যাপিয়া শ্বাস, এটা দ্বিতীয়া তৎপুরুষ। ক্ষত বিক্ষত আমি আরেকটু আসি। ক্ষত বিক্ষত এটা দ্বন্দ্ব সমাস কেন হলো? এটা আমি সমাসের ক্লাসে বলেছি। কারণ উভয়ের মান একই, উভয় পূর্বপদ এবং পরপদ দ্বারা একই অর্থ যদি বোঝায় তাহলে সেটা দ্বন্দ্ব সমাস হয়। দ্বন্দ্ব সমাস চেনার কতগুলো নিয়ম আছে। তার মধ্যে একটি নিয়ম হলো পূর্বপদ এবং পরপদ একই হবে। পূর্বপদ এবং পরপদের অর্থ একই একই বোঝাবে। ক্ষত মানে আহত বা বিক্ষত। ক্ষত বিক্ষত দুইটার অর্থই দেখো একই হয়। তাহলে এটা কি হচ্ছে? দ্বন্দ্ব সমাস। আর দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যের নিয়ম কি? পূর্বপদ ও পরপদের মাঝে ও যোগ করে দিলে হয়ে যায়। তারপর দেখো দীর্ঘশ্বাস। দীর্ঘশ্বাস কি পাচ্ছি আমরা? দীর্ঘকাল ব্যাপিয়া শ্বাস। দীর্ঘকাল ব্যাপিয়া শ্বাস এটা হলো দ্বিতীয় তৎপুরুষ। দ্বিতীয় তৎপুরুষ সম্পর্কে কি জেনেছিলাম? আগে তৎপুরুষ সম্পর্কে জানি। তৎপুরুষ সমাস কাকে বলে? যে সমাসে বিভক্তি লোপ পায় তাকে তৎপুরুষ সমাস বলে। যে সমাসে বিভক্তি লোপ পায় তাকে তৎপুরুষ সমাস বলে। আর যে বিভক্তি লোপ পায় সেই তৎপুরুষ সমাস হয়। যে বিভক্তি লোপ পায় সেই তৎপুরুষ সমাস হয়। এখানে দীর্ঘশ্বাসে দ্বিতীয় বিভক্তি লোপ পাচ্ছে। এই ব্যাপিয়াটা হলো, এই ব্যাপিয়া হলো দ্বিতীয় বিভক্তি। তাহলে এই দীর্ঘশ্বাসে দ্বিতীয় বিভক্তি লোপ পেয়েছে, সুতরাং দীর্ঘশ্বাস হলো দ্বিতীয় তৎপুরুষ। তৎপুরুষ সমাস হলো কাকে বলে? যে সমাসে বিভক্তি লোপ পায় তাকে তৎপুরুষ সমাস বলে, আর যে বিভক্তি লোপ পায় সেটা সেই তৎপুরুষ সমাস। এটা ব্যাপিয়া হলো দ্বিতীয় তৎপুরুষ। দ্বিতীয় তৎপুরুষ কারণ ব্যাপিয়া দ্বিতীয় বিভক্তির অংশ। আমরা জেনে নিব দ্বিতীয় বিভক্তিতে কি কি থাকে। দ্বিতীয় বিভক্তিতে থাকে কে রে দিকে প্রতি ব্যাপিয়া। কে রে দিকে প্রতি ব্যাপিয়া। এবার আমরা চলে যাব জয়ধ্বনিতে। জয়ধ্বনি। জয়ধ্বনির ব্যাসবাক্য কি হবে? জয় সূচক ধ্বনি। এটা কোন সমাস? মধ্য পদলোপী কর্মধারায়। মধ্য পদলোপী কর্মধারায়। মধ্য পদলোপী কর্মধারায় কাকে বলে? যে সমাসে মধ্যপদ লোপ পায় তাকে মধ্য পদলোপী কর্মধারায় সমাস বলে। এখানে দেখো জয় সূচক, জয় সূচক বলা হয়েছে। জয় সূচক ধ্বনি, জয়ধ্বনি, জয় সূচক ধ্বনি। এই মাঝের যে সূচকটা আমি যদি লোপ করে দিই বা উঠাই দিই তাহলে দেখো জয়ধ্বনি জয়ধ্বনি যা আছে তাই থেকে যায়। পূর্বপদ পরপদ, পূর্বপদ এবং পরপদ, মাঝে সূচকটা উঠাই দিলে যা আছে তাই হয়ে যায়। এজন্য বলা হচ্ছে যে সমাসে মধ্যপদ লোপ পায় তাকে মধ্য পদলোপী কর্মধারা সমাস বলে। এখানে মধ্যপদ লোপ পাচ্ছে, সুতরাং জয়ধ্বনি হলো মধ্য পদলোপী কর্মধারা সমাস। বাষ্পের বেগ। বাষ্পের বেগ এটা হলো বাষ্পের বেগ। বাষ্পের বেগ যা আছে তাই। এটা কোন সমাস? অলুক ষষ্ঠী তৎপুরুষ। কেন অলুক ষষ্ঠী তৎপুরুষ হলো? কারণ আমরা জেনেছি যে অলুক ষষ্ঠী তৎপুরুষের কোনো পরিবর্তন হয় না। সমস্ত পদ এবং সমসমান পদ উভয়ই একই থাকে। তারপর আর দুটি আছে কাপুরুষ। কাপুরুষ কি হবে? কুজে পুরুষ। এটা কোন সমাস? কর্মধারা সমাস। আর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি পদাঘাত। পদাঘাত কি? পদের আঘাত। পদের আঘাত এটি ষষ্ঠী তৎপুরুষ, কারণ এখানে ষষ্ঠী বিভক্তি লোপ পেয়েছে। ষষ্ঠী বিভক্তি কি? র এর। পদাঘাতে র এর লোপ পেয়েছে। পদের আঘাত, সুতরাং এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস।
এই ছিল আজকে আমাদের 18 বছর বয়স কবিতার খুঁটিনাটি বিষয় এবং কবিতার ব্যাখ্যা। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয়নি। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।